তো হ্যালো বন্ধুগণ, আপনার সকলকে বণিক পাঠশালাতে স্বাগতম। আজকে আমরা ক্লাস 7 অতীত ঐতিহ্য ইতিহাস বইয়ের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ থেকে খুবই ইম্পর্টেন্ট 5 মার্কসের সাজেশন আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। রচনাধর্মী প্রশ্ন উত্তর, প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, সুলতানি ও মুঘল যুগে সাধারণ মানুষ ও শাসক শ্রেণীর জীবনযাত্রার মধ্যে যে বিশাল বৈষম্য ছিল তা 5টি পয়েন্টের মাধ্যমে বিশ্লেষণ করো এবং এর সামাজিক তাৎপর্য মূল্যায়ন করো। উত্তর, সুলতানি ও মুঘল যুগে সাধারণ মানুষ ও শাসক শ্রেণীর জীবনযাত্রার মধ্যে এক বিরাট বৈষম্য বিদ্যমান ছিল, যা নিম্নলিখিত পয়েন্টগুলির মাধ্যমে বোঝা যায়। খাবার, সাধারণ মানুষ দিনে একবার সামান্য খিচুড়ি খেত, যেখানে শাসকরা বিলাসবহুল জীবন কাটাতেন। বসবাস, গরিবরা খড়ের চাল ও কাছের গুঁড়ি দিয়ে তৈরি করে ঘরে থাকত, আর অভিজাতরা বিশাল দুর্গ ও প্রাসাদে বাস করত। পোশাক, সাধারণ মানুষের পোশাকের অভাব ছিল, বিশেষ করে শীতে তাদের খুব কষ্ট হতো। সম্পদ, কৃষকের সম্পত্তি বলতে ছিল সামান্য বাসন ও খাটিয়া। অন্যদিকে সম্রাটরা বিপুল অর্থ স্থাপত্য ও বিলাসে ব্যয় করতেন। আয়ের উৎস, শাসকদের বিপুল ঐশ্বর্য আসত সাধারণ জনগণের উপর চাপানো বিপুল পরিমাণ কর থেকে। মূল্যায়ন, এই চরম অর্থনৈতিক বৈষম্য একটি শোষণভিত্তিক সমাজ তৈরি করেছিল, যেখানে গুটি কয়েক শাসকেরা বিলাসের জন্য বহু সংখ্যক প্রজাকে হাড়ভাঙা পরিশ্রম করতে হতো। এর ফলে সামাজিক গতিশীলতা প্রায় অসম্ভব ছিল এবং সাধারণ মানুষের উন্নতির কোনো সুযোগ ছিল না। পরের প্রশ্ন 2, মধ্যযুগে ভক্তি আন্দোলনের উত্থানের প্রেক্ষাপট 5টি পয়েন্টের মাধ্যমে ব্যাখ্যা করো এবং এর গুরুত্বপূর্ণ মূল্যায়ন করো। মধ্যযুগে ভারতে ভক্তি আন্দোলনের উত্থানের পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ ছিল। ধর্মীয় জটিলতা, ব্রাহ্মণ্যবাদ, বৌদ্ধ ও জৈন ধর্মের মতো পুরানো ধর্মগুলি অতিরিক্ত আচার সর্বস্ব ও জটিল হয়ে পড়েছিল। আবেগের অভাব, প্রথাগত ধর্মগুলি সাধারণ মানুষের আবেগের জায়গা পূরণ করতে পারছিল না। দক্ষিণী প্রভাব, দক্ষিণ ভারতে অলবার ও নায়নমার সাধকদের সহজ তামিল ভাষার ভক্তি প্রচার এর সূচনা ঘটায়। রাজনৈতিক পরিবর্তন, উত্তর ভারতে তুর্কি আক্রমণের ফলে রাজপুত ও ব্রাহ্মণদের প্রতিপত্তি হ্রাস পায়, যা নতুন ভাবনার পথ খুলে দেয়। সরল পথের সন্ধান, ভক্তি সাধকরা ঈশ্বর লাভের জন্য জ্ঞান বা যোগের পরিবর্তে ভালোবাসার সহজ পথের কথা বলেন, যা সকলকে আকৃষ্ট করে। মূল্যায়ন, ভক্তি আন্দোলন ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ, যা প্রথাগত ধর্মের কঠোর অনুশাসনকে চ্যালেঞ্জ করে। এটি সাধারণ মানুষকে ঈশ্বরের একসঙ্গে একাত্ম হওয়ার একটি সরল, ব্যক্তিগত ও আবেগপূর্ণ পথ দেখিয়েছিল এবং ভারতীয় আধ্যাত্মিক জীবনে নতুন প্রাণের সঞ্চার করেছিল। পরের প্রশ্ন 3, সন্ত কবিরের ধর্মীয় দর্শনের মূল ভিত্তিগুলি 5টি পয়েন্টের মাধ্যমে আলোচনা করো এবং তার ভাবনার প্রাসঙ্গিকতা মূল্যায়ন করো। সন্ত কবিরের ধর্মীয় দর্শন ছিল অত্যন্ত গভীর ও সমন্বয়বাদী, যার মূল ভিত্তিগুলি হল এক ঈশ্বরবাদ। তিনি এক ঈশ্বরে বিশ্বাসী ছিলেন এবং মনে করতেন রাম, হরি, আল্লাহ সবই একই ঈশ্বরের ভিন্ন নাম। আচার বিরোধিতা, তিনি মূর্তি পূজা, গঙ্গা স্নান, নামাজ পড়ার মতো সমস্ত লোক দেখানো ধর্মীয় আচারের বিরোধী ছিলেন। অন্তরের ঈশ্বর, তার মতে ঈশ্বরের কোনো মন্দির বা মসজিদে নয়, বরং মানুষের নিজের মধ্যেই বাস করেন। ভক্তির পথ, তিনি বিশ্বাস করতেন যে শুধুমাত্র শুদ্ধ ভক্তির মাধ্যমেই নিজের ভিতরে ঈশ্বরকে খুঁজে পাওয়া সম্ভব। সাধারণের ভাষা, তিনি তার ভাবনাগুলি সাধারণ মানুষের মুখের ভাষায় দোহার মাধ্যমে প্রকাশ করতেন, যা তার দর্শনকে জনপ্রিয় করে তোলে। মূল্যায়ন, কবিরের দর্শন ধর্মীয় গোঁড়ামি ও বিভেদের বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা দিয়েছিল। তার প্রচারিত মানবতাবাদ ও ভেদাভেদহীন আধ্যাত্মিকতার ধারণা আজও সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। পরে প্রশ্ন 4, ভক্তি আন্দোলন কিভাবে একটি সামাজিক সংস্কার আন্দোলনে পরিণত হয়েছিল? 5টি পয়েন্টের মাধ্যমে এর সামাজিক প্রভাব বিশ্লেষণ করো এবং এর সাফল্য মূল্যায়ন করো। উত্তর, ভক্তি আন্দোলন শুধুমাত্র ধর্মীয় গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে একটি শক্তিশালী সামাজিক সংস্কার আন্দোলনে পরিণত হয়েছিল। প্রথম পয়েন্ট, জাতিভেদ বিরোধিতা। এই আন্দোলনে সমাজের কঠোর জাতিভেদ প্রথাকে সরাসরি অস্বীকার করেছিল। সর্বজনীনতা, সাধকরা তথাকথিত নিচ জাতির মানুষদের আপন করে নিয়েছিলেন এবং ধর্মীয় অধিকারে সমান গুরুত্ব দিয়েছিলেন। দলিত সাধকদের উত্থান, রবিদাস, চামার, সাধনা, কসাই এর মতো সাধকরা নিজ সমাজের নিম্নবর্গ থেকে উঠে এসেও শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত হয়েছিল। সাম্যের প্রচার, ঈশ্বরের চোখে সবাই সমান, এই আদর্শ প্রচারের মাধ্যমে এটি সামাজিক সাম্য প্রতিষ্ঠায় সাহায্য করেছিল। লঙ্গরখানার প্রতিষ্ঠা, গুরু নানক পরিবর্তিত লঙ্গরখানায় জাতি ধর্ম নির্বিশেষে সকলকে এক পংক্তিতে বসে খেতে শিখিয়েছিল।
মূল্যায়ন ভক্তি আন্দোলনের সমাজের গভীরে থাকা অস্পৃশ্যতা ও ভেদাভেদের বিরুদ্ধে এক নীরব বিপ্লব এনেছিল। এটি সম্পূর্ণরূপে জাতিভেদ দূর করতে না পারলেও মানুষের মনে সাম্য ও ঐক্যের বীজ বপন করেছিল, যা পরবর্তী সংস্কারের পথকে প্রশস্ত করে। প্রশ্ন 5, মধ্যযুগীয় ভারতীয় সমাজে সুফিবাদের অবদান 5টি পয়েন্টের মাধ্যমে আলোচনা করো এবং এর সামগ্রিক প্রভাব মূল্যায়ন করো। মধ্যযুগীয় ভারতীয় সমাজে সুফিবাদের অবদান ছিল অত্যন্ত গভীর ও সুদূরপ্রসারী। ধর্মীয় সম্প্রীতি সুফিরা তাদের উদার মানবতাবাদের মাধ্যমে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে একটি সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করেছিলেন। সামাজিক সাম্য তারা জাতি, ধর্ম বা সম্পদের ভিত্তিতে মানুষকে বিচার না করে সাম্যের বার্তা প্রচার করেন, যা সমাজের নিম্নবর্গের মানুষকে আকর্ষণ করে। সাংস্কৃতিক সমৃদ্ধি সুফিদের সঙ্গীতানুষ্ঠান থেকে কাওয়ালি গানের মতো নতুন সঙ্গীত ধারায় জন্ম হয়, যা ভারতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করে। আঞ্চলিক ভাষার বিকাশ সুফি সন্তরা সাধারণ মানুষের ভাষায় তাদের শান্তির বাণী প্রচার করতেন, যা আঞ্চলিক ভাষা ও সাহিত্যের বিকাশে সাহায্য করে। বিকল্প আধ্যাত্মিকতা তার প্রথাগত ধর্মের জটিল আচার অনুষ্ঠানের বাইরে ঈশ্বরকে ভালোবাসার এক সরল ও ব্যক্তিগত পথের সন্ধান দেন। মূল্যায়ন সুফিবাদ কেবলমাত্র একটি ধর্মীয় আন্দোলন ছিল না, এটি ছিল একটি সামাজিক ও সাংস্কৃতিক শক্তি। এটি গোলামির বদলে ভালোবাসা ও ঐক্যের বার্তা দিয়ে মধ্যযুগের ভারতীয় সমাজে এক অন্তর্ভুক্তিমূলক সমন্বয়বাদী বার্তাবরণ তৈরি করতে ভূমিকা পালন করেছিল। পরে প্রশ্ন 6, শ্রী চৈতন্যের নেতৃত্বে বাংলা বৈষ্ণব ভক্তি আন্দোলন কিভাবে একটি সামাজিক ও ধর্মীয় আন্দোলনে রূপান্তরিত হয়েছিল তা 5টি পয়েন্টের মাধ্যমে বিশ্লেষণ করো এবং এর সাফল্য মূল্যায়ন করো। শ্রী চৈতন্যের নেতৃত্বে বৈষ্ণব ভক্তি আন্দোলন বাংলায় এক শক্তিশালী সামাজিক ও ধর্মীয় আন্দোলনে পরিণত হয়েছিল। প্রথম পয়েন্ট, জাতিভেদ বিরোধিতা। তিনি ঘোষণা করেন, নিজ জাতি হইলে নহে ভজনে অযোগ্য, অর্থাৎ ভক্তির ক্ষেত্রে জাতপাতের কোনো স্থান নেই, যা ছিল এক বৈপ্লবিক পদক্ষেপ। গণসংযোগের মাধ্যম তিনি নগর কীর্তনকে বিশাল শোভাযাত্রা রূপ দেন, যা শুধুমাত্র ভক্তি প্রচার নয়, অন্যায়ের বিরুদ্ধে গণপ্রতিবাদের মাধ্যম হয়ে ওঠে। ভাষার ব্যবহার তিনি সংস্কৃতির পরিবর্তে সাধারণ মানুষের ভাষায় বাংলায় ভক্তি প্রচার করেন, যা ধর্মকে সকলের কাছে সহজলভ্য করে তোলে। ব্যক্তিগত আদর্শ তিনি নিজে উচ্চবর্ণের হয়েও সমাজের তথাকথিত নিম্নবর্গের মানুষের সঙ্গে মিশে সাম্যের আদর্শ স্থাপন করেন। শাসকের বিরুদ্ধে প্রতিবাদ তিনি নবদ্বীপের কীর্তন বিরোধী কাজীকে তর্কে পরাজিত করে এবং জগাই মাধায়ের মতো অত্যাচারীদের বিরোধিতা করে হিন্দু মুসলমান উভয় শাসকের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করেন। মূল্যায়ন শ্রী চৈতন্যের আন্দোলন বাংলা জাতিভেদ প্রথাকে পুরোপুরি নির্মূল করতে না পারলেও এর সামাজিক গুরুত্ব ছিল অপরিসীম। এটি ধর্মকে শাস্ত্রের বেড়াজাল থেকে মুক্ত করে সাধারণ মানুষের আবেগ ও ভক্তির বিষয়ে পরিণত করেছিল এবং বাংলা সংস্কৃতিতে এক নতুন মানবিকতার জোয়ার এনেছিল। প্রশ্ন 7, আকবরের ধর্মীয় নীতি বিশেষ করে দ্বীন-ই-ইলাহির প্রেক্ষাপট ও উদ্দেশ্য 5টি পয়েন্টের মাধ্যমে ব্যাখ্যা করো এবং এর রাজনৈতিক তাৎপর্য মূল্যায়ন করো। উত্তর, আকবরের ধর্মীয় নীতি এবং দ্বীন-ই-ইলাহি ছিল তার দূরদর্শী রাজনৈতিক চিন্তার ফসল। প্রথম পয়েন্ট, গোলামির ঊর্ধ্বে। 1570-এর দশক নাগাদ আকবর গোড়া ইসলামের ছায়া থেকে বেরিয়ে এসে উলেমাদের কথা মতো রাজ্য চালাতে অস্বীকার করেন। সর্বধর্ম সমন্বয় তিনি ফতেহপুর স্বীকৃতি বিভিন্ন ধর্মের গুরুত্বে টেকে আলোচনা করতেন এবং সব ধর্ম থেকে ভালো বৈশিষ্ট্যগুলি বেছে নিতেন। অনুগত্যের আদর্শ দ্বীন-ই-ইলাহি কোনো নতুন ধর্ম ছিল না, বরং এটি ছিল বাদশাহের প্রতি তার নির্বাচিত অভিজাতদের চূড়ান্ত আনুগত্য প্রদর্শনের একটি শপথ বা আদর্শ। সদস্য নির্বাচন আকবর নিজে তার বিশ্বস্ত অনুগামীদের এই দলে অন্তর্ভুক্ত করতেন, যারা ছিলেন বিভিন্ন ধর্ম ও জাতি, হিন্দু, রাজপুত, পারস্য, দেশীয়, ভারতীয় মুসলমান প্রভৃতি। রাজনৈতিক লক্ষ্য এর মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে একটি বিশ্বস্ত গোষ্ঠী তৈরি করা, যা সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করবে। মূল্যায়ন দ্বীন-ই-ইলাহি ছিল আকবরের এক অসাধারণ রাজনৈতিক কৌশল। এর মাধ্যমে তিনি নিজেকে শুধুমাত্র মুসলমানদের নয়, বরং হিন্দু সহ সকল প্রজার বাদশাহ হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং সাম্রাজ্যের শাসনকে এক ধর্মনিরপেক্ষ ভিত্তির উপর দাঁড় করানোর চেষ্টা করেছিলেন। প্রশ্ন 8, মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধান ধারাগুলি 5টি পয়েন্টের মাধ্যমে আলোচনা করো এবং এর সামাজিক প্রতিফলন মূল্যায়ন করো। মধ্যযুগের বাংলা সাহিত্য ছিল বিষয়বস্তু আঙ্গিকে অন্তত সমৃদ্ধ। অনুবাদ সাহিত্য কৃত্তিবাস ওঝা ও কাশিরাম দাসের মতো কবিরা
রামায়ণ ও মহাভারতের মতো মহাকাব্য বাংলায় অনুবাদ করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। মঙ্গল কাব্য, চণ্ডী, মনসা ও ধর্মের মতো লৌকিক দেবদেবীর মাহাত্ম্য প্রচারের জন্য মঙ্গল কাব্য রচিত হয়, যেখানে সাধারণ মানুষের জীবনযাত্রার বাস্তব চরিত্র ফুটে উঠত। বৈষ্ণব সাহিত্য, শ্রী চৈতন্যের প্রভাবে রাধাকৃষ্ণকে নিয়ে পদাবলী সাহিত্য এবং চৈতন্য জীবনী কাব্য রচনার একটি বিশাল ধারা তৈরি হয়, যা বাংলা সাহিত্যকে ভক্তিরসে সিক্ত করে। নাথ সাহিত্য, নাথ যোগী সম্প্রদায়ের ধর্ম, কর্ম ও সন্ন্যাস জীবনকে কেন্দ্র করে ময়নামতির গান এর মতো নাথ সাহিত্য রচিত হয়। মিশ্র ভাষার সাহিত্য, সৈয়দ আলাওলের মতো কবিরা আরবি ফার্সি শব্দের সঙ্গে বাংলা ভাষার মিশ্রণ ঘটিয়ে পদ্মাবতীর মতো কাব্য রচনা করেন, যা এক নতুন ধারার সৃষ্টি করে। মূল্যায়ন, মধ্যযুগের বাংলা সাহিত্য হলো তৎকালীন সমাজের এক নিখুঁত দর্পণ। এর মাধ্যমে একদিকে যেমন দেবদেবী ও ভক্তিবাদের প্রভাব দেখা যায়, তেমনি সাধারণ কৃষক মানুষ ও ভিন্ন সংস্কৃতির মিলনের ছবিও ফুটে ওঠে। এই সাহিত্য ধর্মকে সাধারণ মানুষের কাছে এবং সাধারণ মানুষকে সাহিত্যের কেন্দ্রে নিয়ে এসেছিল। প্রশ্ন 9, মধ্যযুগে ভারতে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি 5টি ভিন্ন ক্ষেত্রের উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করো এবং এর মৌলিকতা মূল্যায়ন করো। মধ্যযুগে ভারতে বিভিন্ন বিদেশি প্রযুক্তিকে গ্রহণ ও ব্যবহার করে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছিল। জ্যোতির্বিজ্ঞান, ফিরোজ শাহ তুগলক এবং পরে সাওয়াই জয় সিংহ দিল্লি, জয়পুরের মতো শহরে মানমন্দির তৈরি করেন, যেখানে সূর্যঘড়ি ও অন্যান্য যন্ত্রের মাধ্যমে গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ করা হতো। সামরিক প্রযুক্তি, 14 শতকে বারুদের ব্যবহার এবং 16 শতকে কামান ও বন্দুকের ব্যাপক প্রচলন যুদ্ধরীতিতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। বয়ন প্রযুক্তি, মধ্য এশিয়া থেকে আসা চরকা ও চরকির ব্যবহার এবং ছাপাইয়ের সূচনা বস্ত্রশিল্পকে বহুগুণে উন্নত করে তোলে এবং বাংলার রেশম শিল্প বিশ্বজোড়া খ্যাতি লাভ করে। নির্মাণ প্রযুক্তি, তুর্কি হস্তপতি ও ভারতীয় কারিগরদের মেলবন্ধনে খিলান, গম্বুজ ও চুনে ব্যবহার করে ইন্দো মুসলিম নির্মাণ রীতি জন্ম হয়, যা স্থাপত্যকে এক নতুন রূপ দেয়। সেচ ব্যবস্থা, ফিরোজ শাহ তুগলক ও মুঘল সম্রাটদের তৈরি সেচ খাল এবং পারসিক চক্রের ব্যবহার কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হয়েছিল। সেচ ব্যবস্থা, ফিরোজ শাহ তুগলক ও মুঘল সম্রাটদের তৈরি সেচ খাল এবং পারসিক চক্রের ব্যবহারে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হয়েছিল। মূল্যায়ন, মধ্যযুগে ভারত বিদেশি প্রযুক্তি গ্রহণ এবং তাকে নিজের প্রয়োজন মতো কাজে লাগাতে অত্যন্ত দক্ষ ছিল। তবে এই সময় ভারতীয়দের মৌলিক বৈজ্ঞানিক আবিষ্কারের সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম। ইউরোপে যখন বৈজ্ঞানিক বিপ্লব ঘটেছিল, ভারত তখন মূলত প্রযুক্তি গ্রহীতা ছিল, উদ্ভাবক নয়, যা পরবর্তীকালে ঐতিহাসিক পার্থক্য তৈরি করে দেয়। পরের প্রশ্ন 10, সুলতানি থেকে মুঘল যুগ পর্যন্ত ইন্দো ইসলামীয় স্থাপত্য রীতির বিবর্তন 5টি পয়েন্টের মাধ্যমে তুলে ধরো এবং এই রীতির শ্রেষ্ঠত্ব মূল্যায়ন করো। সুলতানি থেকে মুঘল যুগ পর্যন্ত ইন্দো ইসলামীয় স্থাপত্য রীতির এক চমৎকার বিবর্তন ঘটেছিল। প্রাথমিক পর্যায়ে সুলতানি যুগে ভারতীয় মন্দিরের উপকরণ এবং ইসলামীয় খিলান ও গম্বুজের মিশ্রণে এই রীতির সূচনা হয়, যেমন কুয়াত উল ইসলাম মসজিদ। এই মিশ্রণ শুধুমাত্র কয়েকটি সৌধ নির্মাণ করেনি, বরং এক নতুন সাংস্কৃতিক পরিচয় তৈরি করেছিল, যার চূড়ান্ত প্রকাশ ঘটেছিল তাজমহলের মতো কালজয়ী স্থাপত্যে। তো বন্ধুগণ, সুলতান ও মুঘল যুগের 5 মার্কসের এক্সাম সাজেশন এখানেই শেষ হলো। ডিসক্রিপশন বক্সে এটির প্রথম পার্ট ও ক্লাস 7 ইতিহাসে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেটি অবশ্যই চেক আউট করুন। আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এভাবে যেতে থাকুন বণিক পাঠশালা। ধন্যবাদ।